পশ্চিমবঙ্গকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে ভাববেন জানিয়েছেন মমতা ব্যানার্জি। বলেছেন, তিস্তা চুক্তি নিয়ে কেন্দ্র কিছুই জানায়নি। দুর্নীতির মিথ্যা অভিযোগে বাংলাদেশকে দমিয়ে রাখা যাবে না, স্বাবলম্বী হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগেই। স্বাধীনতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয়। বেগম জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা চলবে, আপিল বিভাগের রায়। মামলা কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া রুল খারিজ। কলকাতার বেকার হোস্টেল থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য সরিয়ে নেয়ার বিরুদ্ধে সরব বুদ্ধিজীবী ও ছাত্ররা, শ্রদ্ধার সঙ্গে স্মৃতি সংরক্ষণের দাবি। এবং ব্রিটেনে পার্লামেন্টের বাইরে হামলাকারী খালিদ মাসুদ ব্রিটিশ বংশোদ্ভূত নাগরিক, জানালেন প্রধানমন্ত্রী থেরেসা মে, দায় স্বীকার আইএসএ। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে তিস্তা চুক্তি নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতার একটি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে মমতা বলেন, পশ্চিমবঙ্গকে অগ্রাধিকার দিয়ে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে ভাববেন। এ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বড় ধরনের শূন্যতা রয়েছে বলেও জানান তিনি। এ সময় মমতা বলেন, তিস্তা চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তার কোনো আলোচনা হয়নি। তিস্তা ইস্যু নিয়ে আমি কোনো কথা আলোচনা করবো না। আচ্ছা, এটা আমার রাজ্যের স্বার্থে যা করার আমি তাই করবো। আমি অনেকবারই বলেছি, ওরা আমাদের না জানিয়ে নিজেরা ইচ্ছে মতো করে। আচ্ছা, রাজ্যকে একবার জানাবার প্রয়োজন পর্যন্ত মনে করে। কাজে আমার সাথে নিয়ে কোনো আলোচনা হয়নি, আমি এখন না জেনে কোনো কথা বলবো না। আমার সাথে পার্সোনাল রিলেশন খুব ভালো, রাজনৈতিক রিলেশনও ভালো। সুতরাং আমাদের যদি ভালো না হতো তাহলে কি ছিটমহলটা আমরা করে দিলাম 66 বছরে, যেটা হয়নি। সব তো পাওয়া যায় না। যেখানে আমার রাজ্যের স্বার্থ আছে সেখানে আমাকে রাজ্যকে একটু প্রায়োরিটি দিতে হবে, কারণ আমি যেহেতু এই জায়গাটা আছি। মানুষ তো আমাকে ধরবে না, আমি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না, বেইমানি করতে পারি না বাংলার স্বার্থে। কিন্তু যেখানে আমার পারবো এবং দুদেশেরই ভালো হবে সেটা আমি করে দেবো। আমি তো শুনেছি 25 মে নাকি এগ্রিমেন্ট সাইন হবে তিস্তা নিয়ে, আমি জানি না কিছু। তাহলে আপনারা আমায় 10 দিন, তাহলে আমি যদি বলি তাহলে আপনারা আমাকে 3বার সিবিআই আমন্ত্রণ করেছে। না, আমি কিছু জানি না। আমি শুনেছি 25 মে নাকি বাংলাদেশে গিয়ে এগ্রিমেন্ট হবে তিস্তা নিয়ে। আমি জানি না, আমি শুনেছি, আমি কাগজে দেখেছি ওনারা আসছেন। আমি কিছু জানি না। আমি এখনো পর্যন্ত যখন আপনার এখানে স্টুডিওতে বসে আছি, আই ডু নট নো এ বি সি ডি অর 1 2 3 4 অর অ আ ক খ। আই ডোন্ট নো এনিথিং। আমি তো বললাম, আমি যখন এখানে বসে আপনার সাথে কথা বলছি, টিল নাও নো ইনফরমেশন, আমি কিছু জানি না। তোমরা সবকিছু রেডি করে আমায় যদি বলো স্ট্যাম্প মারার জন্য, সরি, আমাকে রাজ্যের স্বার্থ দেখতে পারো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়ায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। নিজস্ব অর্থায়নে নির্মাণ কাজ এগিয়ে নেওয়ার দাতা সংস্থাগুলো বুঝেছে বাংলাদেশকে নতজানু করে রাখা যাবে না। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগেই বাংলাদেশ স্বাবলম্বী হবে বলেও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। জাতির উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গের হাতে তুলে দেয়া হলো স্বাধীনতা পুরস্কার। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এবছর 15 ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীকে এই পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কারপ্রাপ্ত বিশিষ্টজনদের হাতে স্বর্ণপদক ও সম্মাননাপত্র তুলে দেন সরকার প্রধান শেখ হাসিনা। বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলা পরে সুধীজনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, জাতির পিতার দেখানো পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় বাংলাদেশ কারো কাছে নতজানু হয়ে থাকবে না, এই বার্তা সবার কাছে পৌঁছে গেছে। পদ্মা সেতু নির্মাণ নিয়ে একটি প্রশ্ন তুলেছিল এবং অভিযোগ এনেছিল ওয়ার্ল্ড ব্যাংক। কানাডা ফেডারেল কোর্ট যা রায়ও দিয়ে বলেছে যেগুলি সমস্ত ভুয়া, মিথ্যা, বানোয়াট অভিযোগ। আমরা আল্লাহর রহমতে নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ করা শুরু করেছি। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং বাংলাদেশটাকে যার অবহেলা করা যায় না, তা এই সমস্ত আন্তর্জাতিক সংস্থা যারা কথায় কথায় মিথ্যা দোষারোপ দিয়ে
তাদের কাছে মানে নতজানু করে রাখতে চায়, তারা সে শিক্ষাটা পেয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেন 2021 সালে কারো কাছে হাত পেতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে চায় না বাংলাদেশ। আমরা অবশ্যই চাই না যে কারো কাছে মাথা নিচু করে হাত পেতে ভিক্ষার ঝুলি নিয়ে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব মাথা উঁচু করে, সম্মানের সাথে, আত্মমর্যাদার সাথে। সুষ্ঠু উন্নয়ন পরিকল্পনা নিয়েই দেশ এগিয়ে যাচ্ছে, তাই ভবিষ্যতে এই জাতি পরমুখাপেক্ষী হয়ে থাকবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ, সেটা দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নবীন সরকারি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসির 63তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সকলকেই যার যার কর্মক্ষেত্রে আন্তরিকতার সাথে এই কাজটি করতে হবে যে প্রতিটি মানুষ, আমার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, তাদের উন্নত জীবন কিভাবে নিশ্চিত করা যায় এবং যে সমস্ত উন্নয়ন প্রকল্প আমরা নিচ্ছি সেগুলি যেন যথাযথভাবে, তার প্রতিটি পয়সা যেন যথাযথভাবে কার্যকর হয়। আর 2041 সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, হয়তো দেখে যেতে পারবো কিনা জানি না, কিন্তু আজকে নবীন কর্মকর্তারা তাদের হাতেই দায়িত্ব দিয়ে গেলাম এই উন্নত সমৃদ্ধ দেশ গড়ার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা চলবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। মামলার কার্যক্রম স্থগিত করে দেয়া হাইকোর্টের রুল খারিজ করে বৃহস্পতিবার এ আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। আদালত আদেশে বলেন, এখতিয়ার বহির্ভূতভাবে বেগম জিয়ার বিরুদ্ধে চলা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্টের একটি সংশ্লিষ্ট বেঞ্চ। মামলার কার্যক্রম স্থগিত চেয়ে নতুন করে আবার আবেদন করার কথা জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত হওয়ার 2 সপ্তাহের মধ্যে মামলাটি আবার সচলের আদেশ এলো সর্বোচ্চ আদালত থেকে। বৃহস্পতিবার মামলাটি স্থগিত করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা দুদকের আপিল মঞ্জুর করে এই আদেশ দেন আপিল বিভাগ। আদালত আদেশে বলেন, হাইকোর্টের সংশ্লিষ্ট যে বেঞ্চ মামলাটির কার্যক্রম স্থগিত করেছিল, আইনত ওই বেঞ্চের দুদকের মামলা নিষ্পত্তি করার কোনো এখতিয়ারই নেই। হাইকোর্টের দেয়া রুল খারিজ করে দিয়েছেন, বিকজ যেই বেঞ্চ এই মামলার আদেশ দিয়েছেন ওই বেঞ্চের দুদক সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার ছিল না। কাজে বেগম জিয়ার নাইকো সংক্রান্ত দুর্নীতি মামলা বেগম জিয়ার জন্য চলতে আইনগত কোনো আর বাধা থাকলো না। বেগম জিয়ার আইনজীবীরা জানান, মামলাটি স্থগিত চেয়ে নতুন করে আবার হাইকোর্টের অন্য বেঞ্চে আবেদন করবেন তারা। তখন দুদকের তরফ থেকে এটা উত্থাপন করা হয়েছিল। তখন আদালত বলেছিলেন যে কই, আমাকে তো কোনো রেস্ট্রিকশন নেই, আমার এখানে তো লেখা নাই যে দুদক সংক্রান্ত মামলা ব্যতীত আমার এই শব্দগুলো তো এখানে নাই। যেই বেঞ্চে 2-3টা বেঞ্চ আছে, সেই বেঞ্চে আমরা এখন নতুন করে আবার ওনার জন্য ওনার আবেদনপত্র পেশ করা হবে। কানাডা কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় 1400 কোটি টাকা ক্ষতি এবং দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর বেগম জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 25শে মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার লক্ষ্যে সরকার আন্তর্জাতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রী একথা জানেন। তিনি 25শে মার্চে গণহত্যা দিবসের বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেন। 9 ডিসেম্বর জাতিসংঘে গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আমাদের এই 25শে মার্চে পরিবর্তন করে আনার জন্য যে সমস্ত যুক্তি আমাদের তথ্য উপাত্ত দিয়ে আমরা ইতিমধ্যেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ডকুমেন্ট তৈরি করেছেন এবং তারা বিভিন্ন দূতাবাসের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছে সেটা প্রেরণ করতে যাচ্ছি। এবার 25শে মার্চ সকাল 10:30 ঘটিকায় সরোয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ সংলগ্ন স্থানে রক্তাক্ত 25শে মার্চ গণহত্যা ইতিবৃত্ত
শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কলকাতায় বেকার হোস্টেল থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সরিয়ে নিতে যুব ফেডারেশনের আবেদনের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে বুদ্ধিজীবী ও হোস্টেলের ছাত্ররা। বঙ্গবন্ধুর স্মৃতি শ্রদ্ধার সঙ্গে সংরক্ষণের দাবি জানান তারা। এদিকে ভাস্কর্য সরানোর দাবি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকচ করে দিয়েছেন বলে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করেছে। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। কলকাতার ৮ নম্বর স্মিথ রোডের অবস্থান বেকার গভর্নমেন্ট হোস্টেলের। মাওলানা আজাদ কলেজে পড়াশোনার সময় এই হোস্টেলের চতুর্থ তলার ২৩ ও ২৪ নম্বর কক্ষে থাকতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৯৮ সালে পশ্চিমবঙ্গ সরকার বেকার হোস্টেলের এই দুটি কক্ষকে বঙ্গবন্ধুর স্মৃতিকক্ষ হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ২০১১ সালের ২৩শে ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি বেকার হোস্টেলের উন্মোচন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য। সম্প্রতি ভাস্কর্যটি সরাতে নানা মহলে তৎপরতা শুরু করে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। আমরা চাই যে মূর্তিটা না দিয়ে তার একটা স্মৃতি স্তম্ভ ওখানে লাগানো হোক। ধরুন আপনাদের দাবিটা মানা হলোই না, সেক্ষেত্রে কি মানে আপনাদের সেক্ষেত্রে একটা সংগঠন যেভাবে আন্দোলন এগোয় ধাপে ধাপে তা এগোবে। তবে এই উদ্যোগের বিরুদ্ধে সরব হয়েছেন কলকাতার বুদ্ধিজীবীরা। বাঙালি জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা এবং গোটা পৃথিবীর মাতৃভাষা প্রেমী মানুষের কাছে তিনি একটা স্বপ্ন, যে ভাষার জন্য একটা রাস্তা প্রতিষ্ঠা করেছিলেন। তার মূর্তি যারা অপসারণ করতে চাইছেন তারা এটা করছেন সম্পূর্ণ আত্মপ্রচার এবং ধর্মীয় মৌলবাদকে পুষ্ট করতে। আমাদের দেশে বঙ্গবন্ধু মুজিবুর রহমান সম্বন্ধে যতটা কম জানা হয় আমাদের মনে হয় যে তার সম্বন্ধে আরো বেশি জানা উচিত। পশ্চিমবঙ্গ বেকার হোস্টেলের তত্ত্বাবধায়ক এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন এর আগে শাহবাগ আন্দোলনের বিরুদ্ধেও সরব হয়েছিল কলকাতায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাওয়ার কথা রয়েছে। ঠিক আগ মুহূর্তে এই ধরনের একটি দাবি ওঠায় বিষয়টি কূটনৈতিক মহলে গুরুত্ব দেওয়া হচ্ছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। বাংলাদেশ ব্যাংকের এনএক্স ভবনের ১৪ তলার আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের মহাপরিচালকের নেতৃত্বে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। ৫ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ফায়ার সার্ভিস জানায় বৃহস্পতিবার রাত ৯:৩০টায় বাংলাদেশ ব্যাংকের এনএক্স ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ সময় অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায় ওই ভবনের ১৩ তলায় বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ ও ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগ রয়েছে। বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপকের কক্ষ থেকে আগুনের সূত্রপাত হলেও কিভাবে ঘটেছে তা জানা যায়নি। এদিকে আগুন লাগার ঘটনা তদন্তে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও একটি কমিটি গঠন করা হয়েছে। থার্টিন ফ্লোরে ওখানে জেনারেল ম্যানেজার বসেন আমাদের মাসুদ স্যার, ওনার রুমের আশেপাশে কোথাও আগুন লেগেছে। এটা ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, এটা ফরেন এক্সচেঞ্জের যত পলিসিগুলো তৈরি হয় এখান থেকেই হয়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ চলে আসছে। দক্ষিণ পূর্ব কর্নারে আগুনের সূত্রপাত ছিল আমরা দেখেছি এখানে, এবং আগুনের আমরা দেখেছি প্রায় ওখানে রুমের এক সাইডে একটা কর্নারে প্রায় 10 থেকে 15% জায়গাটা পুড়ে গিয়েছে। কিছু ইউপিএস আছে, কিছু ইলেকট্রিক্যাল কানেকশন হতে পারে, এগুলো তদন্ত করে বলতে পারবো কি অবস্থা। তো এখানে আমাদের একটা কমিটি করা হয়েছে, অলরেডি 5 সদস্য কমিটি করেছি আমরা খুব শীঘ্রই তদন্ত করে রিপোর্টটা দেব। প্রবাসী সময়ে আরো থাকছে। মৃত্যু পরোয়ানা শোনানোর পর মুফতি হান্নান সহ 3 জঙ্গি সময় পাবে 7 দিন। গতকাল থেকে ক্ষণগণনা শুরু হয়েছে, জানালেন আইজি প্রিজন। এবার ব্রিটেনের সন্ত্রাসী হামলার সর্বশেষ খবর। ব্রিটেনের পার্লামেন্টের বাইরে হামলাকারী ব্রিটিশ বংশোদ্ভূত নাগরিক এবং তার নাম খালিদ মাসুদ বলে জানিয়েছেন পুলিশ। এর আগে ব্রিটেনের পার্লামেন্টের বাইরে হামলাকারী ব্রিটিশ বংশোদ্ভূত নাগরিক এবং সে গোয়েন্দাদের কাছে পরিচিত ছিল বলে জানান সে দেশের প্রধানমন্ত্রী থেরেসা মে। বৃহস্পতিবার হাউস অব লর্ডসে বক্তৃতায় সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। বুধবারের হামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন 8 জনকে আটক করেছে পুলিশ। ওই হামলায় 1 পুলিশ কর্মকর্তা ও হামলাকারী সহ 4 জন নিহত হন। আহত হন বিভিন্ন দেশের 40 জন নাগরিক।
এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে আইএস। ওয়েস্টমিনস্টার হামলায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ব্রিটিশ পার্লামেন্টের নিয়মিত অধিবেশন শুরু হয়। হাউস অব লর্ডসে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী থেরেসা মে যে কোনো মূল্যে সন্ত্রাসীদের পরাজিত করার প্রত্যয় ব্যক্ত করেন। এই হামলায় আমরা মোটেই ভীত নই। সন্ত্রাসীদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না। ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলাকারী আগেই নিরাপত্তা বাহিনীর কাছে পরিচিত ছিল। তার বিরুদ্ধে গোয়েন্দারা তদন্তও চালিয়েছে, কিন্তু বর্তমান অপরাধী তালিকায় তার নাম ছিল না। এর আগে বুধবার ওয়েস্টমিনস্টার ব্রিজে পথচারীদের উপর আকস্মিকভাবে গাড়ি নিয়ে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। পথচারীদের উপর দিয়ে নৃশংসভাবে গাড়ি চালিয়ে যাওয়ার পর অজ্ঞাত পরিচয়ের ওই গাড়ি চালক ব্রিটিশ পার্লামেন্টের বাইরে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীর মৃত্যু হয়। পরে আহত পুলিশ সদস্য পিসি কিথ পামারাও মারা যান। প্রাণঘাতী এই হামলার বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পার্লামেন্টের নিরাপত্তা বেষ্টনীতে গাড়িটির ধাক্কার শব্দ শুনে পেছনে তাকাই। প্রথমে ভেবেছিলাম গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে। এরপরই দেখলাম কালো পোশাক পরা এক ব্যক্তি হাতে ধারালো অস্ত্র ঘোরাচ্ছে। হঠাৎ দেখলাম এক পুলিশ সদস্য মাটিতে লুটিয়ে পড়ল। হামলার প্রায় 24 ঘন্টা পর আইএসের পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়া হয়। আমাক নিউজে প্রকাশিত প্রতিবেদনে ওয়েস্টমিনস্টার হামলাকারীকে নিজেদের যোদ্ধা বলে দাবি করে জঙ্গি গোষ্ঠীটি। এ ঘটনার পর লন্ডন ও তার আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে নিরাপত্তা বাহিনী। লন্ডনে হামলার পর ইউরোপের বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানায় গণমাধ্যম। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশ। ওয়েস্টমিনস্টার হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে কিছুক্ষণের জন্য প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের সব আলো নিভিয়ে দেয়া হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। লন্ডনে পার্লামেন্ট ভবনের সামনে ও ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় এখনো পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলাকারীর জঙ্গি সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের লন্ডন প্রতিনিধি সোয়েব কবির। লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টের বাইরে বুধবার সন্ত্রাসী হামলার ঘটনায় পুরো পার্লামেন্ট এলাকায় নীরবতা নেমে এসেছে। পুরো এলাকাটিকে পুলিশ ঘিরে রেখেছে। এখানে জনসাধারণের প্রবেশাধিকার একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ব্রিটিশ পুলিশ বলছেন এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। এই ঘটনা সুষ্ঠু তদন্ত করা হবে। এই ঘটনার সাথে সম্পৃক্ত একজন আন্তর্জাতিক ইসলামিক উগ্রবাদী সংগঠনের সাথে সম্পৃক্ত বলে পুলিশ জানায়। এই ঘটনার সাথে ব্যবহৃত যে গাড়িটি সেটি বার্মিংহাম থেকে ভাড়া নেওয়া হয়েছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এই ঘটনাটিকে বর্বর বলে বিবেচিত করেছেন এবং তিনি বলেন এটি স্বাধীনতা এবং গণতন্ত্রের মূল্যবোধের উপর আঘাত এনেছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। যুক্তরাজ্যের লন্ডনে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ঘৃণ্য এই হামলায় আমরা গভীরভাবে শোকাহত। এই হামলায় 4 জন নিহত হওয়ায় প্রধানমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছে তার প্রেস উইং। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া 40 জন আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ ব্রিটেনের পাশে রয়েছে। দেশের উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায়, জঙ্গিবাদের মদতদাতা যারা, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বকশীবাজারের তিব্বিয়া হাবিয়া কলেজে এক আলোচনা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। আজকে সবাই আমরা দেশপ্রেম করব। বাংলাদেশ আমার এই দেশ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমার এই দেশ। এই দেশটাকে যারা ধ্বংস করতে চায় বা এই দেশের আমাদের যে উন্নয়নের অগ্রযাত্রা, আজকে যারা উন্নয়নের মহাসড়কে, এই অগ্রযাত্রাকে যারা থামিয়ে দিতে চায়, আমাদের দেশটাকে যারা জঙ্গিবাদী বা সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চায়, আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব যার যার অবস্থান থেকে। এটা আমাদের দেশমাতৃকার টানেই এই দায়িত্বটুকু আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে সে দায়িত্বটুকু আমাদেরকে নিতে হবে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে গোটা জাতি উদ্বিগ্ন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে চুক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে, জনগণ তা মেনে নেবে না। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে ভাসানী ভবনে ঢাকা মহানগর বিএনপির এক সভায় তিনি এ মন্তব্য করেন। দেশের স্বার্থে তিস্তার পানি বণ্টন চুক্তি জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন ফখরুল। আজকে যে বিষয়গুলো
আলোচিত হচ্ছে বর্তমানে, বিশেষ করে আপনার প্রধানমন্ত্রী ভারত সফরকে কেন্দ্র করে, এটা নিঃসন্দেহে সমগ্র জাতিকে আজকে উদ্বিগ্ন করে তুলেছে। মন্ত্রীর মুখে আমরা শুনতে পাই যে তিস্তা চুক্তি হবে কিনা এ ব্যাপারে তিনিও নিশ্চিত নন। তাহলে কোন চুক্তি হবে? বাংলাদেশের মানুষের স্বার্থের বিরোধী, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে কোন চুক্তি এই দেশের মানুষ মেনে নেবে না। 7 দিনের মধ্যে প্রাণ ভিক্ষা না চাইলে জেল কোড অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর হবে জঙ্গি নেতা মুফতি হান্নান সহ অন্যদের, জানিয়েছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। সকালে কাশিমপুর কারাগারে নবনিযুক্ত কারারক্ষীদের প্যারেড পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বুধবার থেকেই 7 দিনের গণনা শুরু হয়েছে বলেও জানান আইজি প্রিজন। গতকালকে আমরা মৃত্যু পরোয়ানা সহ রায়ের কপি পেয়েছি দাপ্তরিকভাবে, এবং সেটা এখন জেল কোড অনুযায়ী এবং জেল কোডের নীতিমালা অনুযায়ী বাকিটুকু এক্সিকিউট করা হবে। গতকালকে আমরা পড়িয়ে শুনেছি এবং আমাদের ডেট কাউন্ট শুরু হয়েছে। উনি যেহেতু জেল কোড অনুযায়ী 7 দিন সময় পাবেন, 7 দিন সময় তাকে দেওয়া হয়েছে। এখন উনি 7 দিনের মধ্যেই জানাবেন উনি করবেন কিনা। প্রবাসী সময়ে আরো থাকছে। স্বাধীনতা দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনীতে 3 বাহিনীর সদস্যদের রোমাঞ্চকর কসরত, মুগ্ধ দর্শনার্থীরা। এবং শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের ভেন্যু ডাম্বুলায় পৌঁছেছে বাংলাদেশ দল। সিরিজ জিততে বদ্ধপরিকর টাইগাররা, বললেন খালেদ মাহমুদ সুজন। দুর্নীতির মামলায় 3 বছর কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে হুসেইন মোহাম্মদ ইরশাদের আপিলের রায় আটকে গেছে আইনি জটিলতায়। 2 যুগ পর বৃহস্পতিবার মামলাটির রায় দেওয়ার দিন ধার্য থাকলেও এরশাদের সাজা বাড়াতে সরকারের 2টি আবেদন নিষ্পত্তি না হওয়ায় রায় দেননি হাইকোর্ট। তবে মামলাটি নিষ্পত্তির জন্য নথিপত্র প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বিচারপতি রুহুল কুদ্দুস তালুকদারের একক বেঞ্চ এই আদেশ দেন। ষাটোর্ধ্ব চান মিয়ার পর এবার পরিবারের কাছে ফিরলেন বৃদ্ধ রজব আলীও। বৃহস্পতিবার রাতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে সিলেট কারা কর্তৃপক্ষ। এর আগে দুপুরে 25 বছর ধরে নিখোঁজ চান মিয়াকে মুক্তি দেওয়া হয়। কারা কর্তৃপক্ষ জানায় 1952 সাল থেকে নিখোঁজ ছিলেন জয়ন্তাপুর উপজেলার ভাইয়া গ্রামের মানসিক ভারসাম্যহীন চান মিয়া। সম্প্রতি সময় সংবাদে খবর প্রচার এবং ফেসবুকে ছবি প্রকাশের পর চান মিয়াকে ফিরে পেতে আবেদন করে তার স্বজনরা। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কারাগারে থাকা অপর বৃদ্ধ রজব আলীকেও ফিরিয়ে নিতে আবেদন করে পরিবাররা। আদালতের মাধ্যমে আইনি কার্যক্রম শেষে রাতে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। অনুসন্ধান চালাবার পরে পরবর্তী টাইমে এই বিষয়টা জানা যায় যে ওনার সত্যিকার অর্থে বাড়ি মানিকগঞ্জে, এবং মানিকগঞ্জে তার 3 ছেলে আছে। এবং পরবর্তী টাইমে ওই 3 ছেলে কারাগারে গতকালকে এসে দেখা করে। তার পরিপ্রেক্ষিতে আপনার বিজ্ঞ কোর্ট তার ছেলেদের জিম্মায় তাকে মুক্তি দিচ্ছে। আজকের ওনার মতো একজন বয়োবৃদ্ধ লোক, মানসিকভাবে বিপর্যস্ত, তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে আমরা কারা কর্তৃপক্ষ অত্যন্ত খুশি। এবার প্রবাসের খবর। বেলজিয়ামের ব্রাসেলস হামলার 1 বছর পূর্তি উপলক্ষে শান্তিপূর্ণ মিছিল ও হামলা নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আহমাদিয়া মুসলিম জামাত বেলজিয়াম। এ সময় সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও অভিন্ন অবস্থান নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান তারা। ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে বক্তারা বলেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। ইসলাম কখনোই এ ধরনের অপরাধ কার্যক্রম সমর্থন করে না। একই সঙ্গে বিগত সন্ত্রাসী হামলার ঘটনাগুলোর নিন্দা জানিয়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইসলাম সহ সব জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় তারা। যারা ইসলামের নামে এই বিভ্রান্তি সৃষ্টি করে মানবতাকে ধ্বংস করছে, যেটার ইসলামের কোনো ভিত্তি নাই, সেটার প্রতিবাদের উদ্দেশ্যে আমরা এখানে আছি। গত বছর এক টেরোরিস্ট অ্যাটাক করে মুসলমান নাম ভাঙিয়ে মানুষকে হত্যা করেছে। আসলে ইসলাম শান্তির ধর্ম। ইসলামের মধ্যে অন্য মানুষের প্রতি সম্মান শিক্ষা দেয়। নন মুসলিমদেরকে বলতে হবে যে ইসলামের মতো শান্তিপূর্ণ ধর্ম আর নাই। সুতরাং সত্য ইসলামের শিক্ষাকে
সবার সামনে তুলে ধরার জন্য আমাদের এই প্রচেষ্টা। পূর্ব লন্ডনের খ্যাতনামা অ্যাকাউন্টিং ফার্ম জাত অ্যাকাউন্ট্যান্টস এর ব্যবস্থাপনা পরিচালক আবুল হায়াত নুরুজ্জামানকে বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ব্রেন্ট কাউন্সিলের মেয়র পারভেজ আহমেদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে। বুধবার দুপুরে ব্রেন্ট মেয়র অফিসে তাকে সম্মাননা দেওয়া হয়। এ সময় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিক, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট শাহগীর বখত ফারুক, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের নেতা মোহাম্মদ নাসির উদ্দিন, কমিউনিটি নেতা তারাউল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে দক্ষিণ এশিয়া স্যাটেলাইটের অরবিট ফ্রিকোয়েন্সি কোঅর্ডিনেশন বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিটিআরসি ভবনে চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ ও ভারতের পক্ষে ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ এ স্যাটেলাইটের অন্তর্ভুক্ত হওয়ায় দক্ষিণ এশিয়ার দেশসমূহের সঙ্গে যোগাযোগ স্থাপন আরও সহজ হবে। তো আজকের এই যুগান্তকারী চুক্তির মধ্যে দিয়ে আমরা কিন্তু শুধুমাত্র যে কনভেনশনাল যে কাজগুলি আমরা করি সাধারণত, এর বাইরে গিয়ে স্যাটেলাইটের মতো একটা হাইটেক এরিয়াতে আমরা কোঅপারেশনে যুক্ত হলাম। সেখানে শুধুমাত্র বাংলাদেশ নয়, এই সাউথ এশিয়ার আরো বেশ কিছু রাষ্ট্র এটার সাথে সংযুক্ত আছে। তো আজকের এই স্যাটেলাইটের এগ্রিমেন্ট কিন্তু বিশ্বের অন্যান্য রিজিয়নের মানুষের কাছে একটা বিশেষ বার্তাও পৌঁছে দেবে যে আমরা পিছিয়ে নেই, পৃথিবীর অন্যান্য যে রিজিয়নগুলি আছে তাদের চেয়ে আমরা কোনো অংশেই পিছিয়ে নেই, এবং সামনের দিনে আমাদের এই দুই দেশের সম্পর্ক এটার মধ্যে দিয়ে আরো দৃঢ় হবে। লাগেজ বা ব্যাগেজ নয়, এখন পেটে করে নিয়ে আসা হচ্ছে স্বর্ণের বার। তো আবার একটি বা দুটি নয়, 15 পিস পর্যন্ত স্বর্ণের বার আনছে পাচারকারীরা। কাস্টমস কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিতে বিপজ্জনকভাবে পায়ুপথ বা রেকটাম দিয়ে প্রবেশ করিয়ে শরীরের ভেতরে সব স্বর্ণের বার আনা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিমানবন্দরের লাগেজ কিংবা ব্যাগেজ থেকে স্বর্ণের বার উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়। ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে অহরহ ধরা পড়ছে শত শত পিস স্বর্ণের বার। তবে নিরাপদ পাচারের জন্য ভিন্ন পন্থা নিতে শুরু করেছে চোরা কারবারিরা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে 4টি চালানে ধরা পড়ে 31 পিস স্বর্ণের বার। স্বর্ণগুলো আনা হয়েছে পেটের ভেতরে। রেকটামের মধ্যে এই গোল্ডগুলো আনলে আপনার স্বাভাবিকভাবে অন্য কোনো উপায়ে ধরা সম্ভব হয় না, যদি তাকে সন্দেহ না করা হয় বা ইনফরমেশন না থাকে বা স্ক্যাম না করা হয়। পাসপোর্ট দেখলে বোঝা যায় যে তার প্রোফাইলটা কি, সে কি বড় বিজনেসম্যান নাকি সাধারণ মানুষ হলে কেন বারবার যাওয়া আসা করে। এখান থেকে আমাদের একটা রিস্ক ম্যানেজমেন্ট করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে আটককৃতরা দাবি করেছে মূল পাচারকারীরা তাদের দুবাই থেকেই ভাড়া করে প্রতি পিস স্বর্ণের বার বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য তাদের 5,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এক্সরে করে অথবা মলত্যাগ করার পরে ওই মলত্যাগের সাথে ওই স্বর্ণের বারটা চলে আসতেছে। তারা ওই বিমান খরচটা বাঁচানোর জন্য বা হয়তো নগদ সামান্য কিছু অর্থের লোভে এই ঝুঁকিপূর্ণ কাজটা করে থাকে। আটককৃতদের একজনের পেটে ছিল 15টি স্বর্ণের বার, যার মোট ওজন 1 কেজি 700 গ্রাম। চিকিৎসাবিদরা বলছেন দীর্ঘ সময় যে কোনো জিনিস পেটের মধ্যে রেখে দেওয়া শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। বাইরে ব্লিডিং এবং ভিতরে ব্লিডিং হতে পারে, এবং যদি পারফোরেশন হয়, যেটা আমরা বলি ছিদ্র, সেটা যদি হয় তাহলে তো আসলে জীবনের পুরোটাই আপনার হুমকির মধ্যে পড়বে। যদি রক্তের মধ্যে যায় তাহলে সেই কারণে আমাদের শরীরের যে ভাইটাল অর্গানগুলো আছে, যেমন আপনার কিডনি, লিভার, এগুলো তো নষ্ট করবেই। দ্বিতীয় কথা হচ্ছে এটা আমাদের রক্ত যে তৈরি করার যে বোন ম্যারো বলি আমরা, সেটা সিভিয়ার ডিপ্রেশন করতে পারে। স্বর্ণ আনার ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় 3টি মামলা এবং একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে আটককৃত 3 জনই প্রায় চট্টগ্রাম দুবাই রুটে যাওয়া আসা করত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি সবজি ও ফলমূল রপ্তানি বাড়লেও কমেছে অন্যতম বড় বাজার ইউরোপে। ব্যাপক চাহিদা থাকলেও সবজির চালানে ক্ষতিকর জীবাণু পাওয়ায় পানসহ 8 ধরনের সবজি ও ফলমূল ইউরোপে রপ্তানি করতে পারছে না বাংলাদেশ। এই অবস্থায় রপ্তানির বাধা নিরসনে ঢাকার শ্যামপুরে ল্যাব সহ অত্যাধুনিক প্যাকিং হাউস নির্মাণ করেছে সরকার। তবে প্রয়োজনীয় জনবল নিয়োগ না হয় এখনো চালু হয়নি এটি। হাজারা শিউলির রিপোর্ট। 4 বছর আগেও রপ্তানি হওয়া সবজির 52% যেত ইউরোপে। তবে সালমোনেলা ভাইরাস পাওয়ার পর 2014 সালে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ থেকে পান আমদানি বন্ধ করে দেয়। এরপর সবজির চালানে ক্ষতিকর জীবাণু ও পোকামাকড় পেয়ে 8 ধরনের সবজি ও ফলমূল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি দেয় ইউরোপ।
এ অবস্থায় স্থায়ী নিষেধাজ্ঞা এড়াতে এসব সবজি রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। প্রিকোলিং করে যে এক্সপোর্ট করব এটার জন্য এখনো পর্যন্ত আমাদের কোনো সুযোগ সুবিধা গভর্নমেন্টের পক্ষ থেকে নাই। শাকসবজির ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করার মতো আমাদের যে সাপোর্ট বাংলাদেশে থাকার কথা এই সাপোর্টগুলো কিন্তু এখনো নাই। বর্তমানে রপ্তানিকারকরা সহযোগে সবজি প্যাকিং ও গ্রেডিং করলেও তা মানসম্মত নয়। তাই রপ্তানি হওয়া সবজির গুণগত মান নিশ্চিতে 152 কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় প্যাকিং হাউস নির্মাণ করেছে সরকার। নীতিমালা আর জনবলের কারণে আমরা এখনো শুরু করতে পারছি না। আশা করা যাচ্ছে যে 30 জুন 2017-এর ভিতরে এটা মানে ফুল ফেজের কাজে আসবে। কৃষি বিভাগের তত্ত্বাবধানে রোগমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদনে 10টি জেলার 21টি স্থানে চুক্তিভিত্তিক চাষাবাদ করা হলেও বেশ কিছু দুর্বলতার কারণে পুরো সফলতা মিলছে না। কিছু আইটেমস ইউরোপিয়ান ইউনিয়ন বলতেছে এগুলা ক্রিটিক্যাল আইটেমস, এগুলা তোমরা খুব ভালো করে তত্ত্বাবধান করে দিও। নরসিংদীটাকে এক্সপোর্ট প্রসেসিং ফর এগ্রিকালচার প্রোডাক্টস আমরা এগুলা এইখানেতে করতে চাইতেছি যদি সরকার সহযোগিতা করে। 2014-15 অর্থ বছরে মোট 1156 কোটি টাকার সবজি ও ফলমূল রপ্তানি হলেও গেল অর্থ বছরে কমে 992 কোটি টাকা দাঁড়ায়। মধ্যপ্রাচ্য, এশিয়া ও ইউরোপের প্রবাসী বাঙালিরাই বর্তমানে বাংলাদেশি সবজির বড় ক্রেতা। রপ্তানিকারকদের মতে এসব দেশে স্থানীয় নাগরিকদের ক্রেতা বাড়ানো গেলে রপ্তানি বাড়ত কয়েক গুণ। এজন্য পোকামাকড়, জীবাণুমুক্ত ও স্বাস্থ্যকর সবজি উৎপাদন নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর সমন্বিত উদ্যোগ। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী 2017-র প্রথম দিনে যারা ঘুরতে এসেছেন তারা ফ্লাইপাস্ট, প্যারাড্রপিং, র্যাপেলিং, আনআর্মড কম্ব্যাট সহ নিচ্ছেন নানা রোমাঞ্চের স্বাদ। দর্শনার্থীরা বলছেন সশস্ত্র বাহিনীর সক্ষমতা দেখে মুগ্ধ তারা। আয়োজকরা বলছেন প্রদর্শনী সফল করতে নেওয়া হয়েছে সব ব্যবস্থা। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। শেষ হয়ে গেছে গোলাবারুদ, তাই অস্ত্র হাতে সশরীরে শত্রু নিধন, হয় মরবো নয়তো মারবো। যুদ্ধক্ষেত্রে পলায়ন নয়, না সত্যিকারের কোনো যুদ্ধক্ষেত্রের চিত্র নয়। বিভিন্ন সমরাস্ত্র সম্পর্কে জনসাধারণকে ধারণা প্রদান এবং চ্যালেঞ্জিং এই পেশার প্রতি মেধাবীদের আকৃষ্ট করতে সপ্তাহব্যাপী আয়োজিত সমরাস্ত্র প্রদর্শনী 2017-এর চিত্র এটি। এগুলো প্রদর্শনের মাধ্যমে তো আমাদের যে শক্তি সামর্থ্যের একটা পরিচয় এটা এখানে দেখা যায়। তাদের যে দক্ষতার পরিচয় মানে দেখা যাচ্ছে, মনে হয় যে কোনো বিপদের মুহূর্তে তারা অনেক দক্ষতার সাথে কাজ করবে। যুদ্ধে ব্যবহৃত অস্ত্র সামগ্রী দেখেছে এবং আমাদের সেনাবাহিনী খুলিয়ে দেখেছে, মানে ভালো করে বলছে। প্রদর্শনীতে মোট 48টি স্টল রয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর 32টি, নৌবাহিনীর 6টি এবং বিমান বাহিনীর রয়েছে 6টি। এছাড়া স্বাধীনতা যুদ্ধ, দেশ গঠন এবং সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের ওপর সম্মিলিত স্টল রয়েছে মোট 4টি। 26, 27 ও 29 মার্চ সকাল 9টা 30 থেকে বিকেল 5টা 30 পর্যন্ত এবং 24 মার্চ সকাল 9টা 30 থেকে দুপুর 12টা 30 পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে প্রদর্শনী। সমরাস্ত্র প্রদর্শনীতে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বাস্তবায়িত পদক্ষেপের অংশ হিসেবে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমরাস্ত্র সরঞ্জামাদি ও নিদর্শন প্রদর্শন বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শেষ দিন 29 মার্চ দুপুর 12টা থেকে বিকেল 5টা 30 পর্যন্ত ঢাকা শহরের স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য প্রদর্শনী পরিদর্শনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কা বাংলাদেশের ওয়ানডে সিরিজের খবর। শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর এবার লক্ষ্য নতুন। টাইগারদের এবারের মিশন ওয়ানডে সিরিজে লঙ্কাবধ। প্রথম ওয়ানডের ভেন্যু ডাম্বুলায় পৌঁছে অনেকটাই ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন। মেহেদী হাসান মিরাজ যোগ দেয় পুরো দলের শক্তি বৃদ্ধি পাবে বলেই মনে করেন তিনি। সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। আমার নাম কি বলো? প্রিয় সন্তান সাহেলের সাথে মুঠোফোনে এভাবেই রাতে টিম হোটেলে ক্লান্তির মাঝে প্রশান্তি খুঁজে নিচ্ছিলেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কলম্বো থেকে বাসে দীর্ঘ ক্লান্তির পর সন্ধ্যায় হোটেলে ফিরে কিছুটা বিশ্রাম নিয়ে ক্রিকেটাররা নৈশ ভোজনে বের হন। কিন্তু মাথা থেকে পুরো দলের ক্রিকেটাররা একটা ব্যাপার বের করার জন্য উপায় খুঁজে পাচ্ছে না, তা হলো টেস্টে অবিস্মরণীয় জয়ের পর
ওয়ানডে সিরিজে জিততে চায় টাইগাররা, যা সাফ জানিয়ে দিলেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। ওয়ানডে ফরম্যাটটাতে আমরা ভালো ক্রিকেট খেলি ইনশাল্লাহ। তার মধ্যে প্রাপ্তিটা ছিল আমাদের এই টেস্ট ম্যাচটা জয়, যদিও ওই অর্থে বলতে গেলে আমাদের সিরিজটা খুব জরুরি হয়ে গেছিল। ফার্স্ট টেস্ট ম্যাচটা আমরা হয়তো বা আরো ভালো করতে পারতাম, হয়তো বা সিরিজটা আমরা ভালো করি নাই। তারপর যেভাবে ছেলেরা কাম ব্যাক করছে, দ্যাটস ভেরি ফ্যাবুলাস আসলে। তো আশা করি যে ওয়ানডেতে আমরা দারুণভাবে শুরু করবো, সেটা বিশ্বাস আমাদের আছে। গত বছর আভিজাত্যের টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড বধের নায়ক মেহেদী হোসেন মিরাজ টেস্টে নিয়মিতই সদস্য, তাই তার গায়ে ট্যাগও লেগেছে তিনি সাদা পোশাকের ক্রিকেটার। কিন্তু লঙ্কানদের ওয়ানডে দলে একাধিক ব্যাটসম্যান বাহাতি হয় দুদিন হয়নি ঢাকায় পা রাখা মেহেদী হোসেন মিরাজকে উড়িয়ে নিয়ে এসেছে টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার টপ অর্ডারে 5-6টা লেফট হ্যান্ড ব্যাটসম্যান আছে, ওই চিন্তা করে আসলে একটা ব্যাকআপ লেফট অফ স্পিনারকে রাখা। আর মিরাজ যেহেতু ওই কন্ডিশনটা খেলে গেছে জানে এখন, তো এই জন্যই ফিরে নিয়ে আসা। যদিও 2-3 দিন আগেই মাত্র গেল, আবার নিয়ে আসা। মানে প্র্যাকটিস ম্যাচটা থেকে আমাদের একটু আসলে যখন আমরা চিন্তা করে কথা বললাম, কোচ ক্যাপ্টেন কথা বলছে, তখন আমরা ডিসিশন নিয়েছে যে একটা অফ স্পিনার থাকলে ভালো হবে। দু দলের ওয়ানডে সিরিজ হবে আপোষহীন লড়াই, তাই উত্তাপ পাওয়া গেছে প্রস্তুতি ম্যাচেই। ডাম্বুলা সম্বন্ধে আমাদের একটু আইডিয়া আছে। সবচেয়ে বড় কথা, যেহেতু আমাদের 3 শ্রীলঙ্কান মানে মারিও, সামারাবিরা, চান্দিকা তো আছেই, তাদের কন্ডিশনটা সম্বন্ধে আইডিয়া আছে। এবং আমাদের প্লেয়াররা যেহেতু খেলে গেছে, এই সম্বন্ধে আইডিয়া আছে, উইকেট সম্বন্ধে আইডিয়া আছে। তো তারপরেও কালকে প্র্যাকটিসে উইকেটে গিয়ে দেখতে পারবো ম্যাচের উইকেটটা কিরকম বানিয়েছে ওরা আমাদের জন্য। আসলে ডাম্বুলায় ম্যাচ হবে দিবারাত্রি। ব্যাপারটি মাথায় রেখে শুক্রবার সন্ধ্যায় ফ্লাড লাইটে অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ডাম্বুলা, শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পশ্চিমবঙ্গকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে ভাববেন, জানিয়েছেন মমতা ব্যানার্জি। বলেছেন, তিস্তা চুক্তি নিয়ে কেন্দ্র কিছুই জানায়নি। দুর্নীতির মিথ্যা অভিযোগে বাংলাদেশকে দমিয়ে রাখা যাবে না, স্বাবলম্বী হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগেই স্বাধীনতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয়। বেগম জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা চলবে, আপিল বিভাগের রায়, মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া রুল খারিজ। কলকাতার বেকার হোস্টেল থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য সরিয়ে নেয়ার বিরুদ্ধে সরব বুদ্ধিজীবী ও ছাত্ররা, শ্রদ্ধার সঙ্গে স্মৃতি সংরক্ষণের দাবি। এবং ব্রিটেনে পার্লামেন্টের বাইরে হামলাকারী খালিদ মাসুদ ব্রিটিশ বংশোদ্ভূত নাগরিক, জানালেন প্রধানমন্ত্রী থেরেসা মে, দায় স্বীকার আইএসের। এই ছিল প্রবাসী সমাজ। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠানের সূচি জানতে যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।